যখন তার ব্যাগটা খুললো, ওই ব্যাগের মধ্যে দেখি যে বান্ডেল করা টাকা আর হচ্ছে যে ওখানে অনেক অর্নামেন্টস গহনা স্বর্ণের। তখন আমি এটা লুকায় ফেলছি। তখন আমি ওকে নিয়ে চলে গেলাম কক্সবাজার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। 2018 সালে ফেসবুকে ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে আমার তার সাথে কথা শুরু, কিন্তু ওইরকম না, জাস্ট ফ্রেন্ড হিসেবে তার সাথে আমার কথা হইতো। সে আমার বয়সে 1 বছর ছোট, দেখতেও ছোট। তো হঠাৎ করে একদিন সে বলে কি, আমি কি ঢাকাতে, তোমার সাথে কি দেখা করা যাবে? তখন আমি বলছি হ্যাঁ, দেখা করা যাবে। তো সে আসে, তারপর ওখানে আমাদের দেখা হয়। তাকে নিয়ে আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, এখানে আমরা ঘোরাঘুরি করলাম। তখন সে চলে গেল। চলে যাওয়ার পরের দিন সে আমাকে প্রপোজ করে। পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওই যে ওর মানে গেট আপ সেট আপ দেখে মনে হয়েছে যে তার ফ্যামিলি ভালো, তার আর্থিক অবস্থা ভালো, তার ফ্যামিলি আমাকে মেনে নেবে না। তারপর সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, মানে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি রিলেশনে আমি রাজি হয়ে গেছি। তো এক পর্যায়ে রিলেশনটা আমাদের গভীর হয়ে যায়। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, আসো আমরা দুজন একসাথে ঘুরবো। তখন সে বলতেছে না, আমি যদি আসি একেবারেই চলে আসবো, আমি তোমাকে বিয়ে করব। তখন বলছি বিয়ে করব, আচ্ছা আসো আগে দেখা করি, তারপরে সামনাসামনি কথা বলবো। তখন চান্দরা এসে সে আমাকে ফোন করে। তারপর ওখান থেকে আমি ওর সাথে দেখা করতে চলে আসি। দেখা করার পরে রেস্টুরেন্টে বসার পরে সে বলতেছে দেখো আমি কি নিয়ে আসছি। যখন সে তার ব্যাগটা খুললো, তখন আমি ওই ব্যাগের মধ্যে দেখি যে বান্ডেল করা বান্ডেল একটা টাকা আর হচ্ছে যে ওখানে অনেক অর্নামেন্টস গহনা স্বর্ণের। তখন আমি তো কখনো এত গহনা দেখি নাই, আর আমার ভয় লেগে গেল। তখন আমি এটা লুকায় ফেলছি, বলছি এটা তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও। তখন আমি বলছি তুমি যে এই জিনিসটা নিয়ে আসছো কার? এগুলি আমি আমার আম্মুর জিনিসগুলি নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? ও বলে যে আমি বিয়ে করবো, এই জন্য আমি এগুলি নিয়ে চলে আসছি। তখন আমি বলছি যে তোমাকে আমি গাড়িতে উঠিয়ে দিই, তুমি চলে যাও। তোমার আম্মুকে গিয়ে বলো যে আমি ভুল করছি আম্মু, এগুলি নিয়ে বের হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, মাফ করে দেবে, তুমি চলে যাও। সে বলতেছে না, আমাকে বিয়ে করবেই। দ্বিতীয় দেখা ছিল, আর আমাদের রিলেশন কন্টিনিউ মাত্র 1.5 মাস। তখন আমি বলছি তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি আমার সাথে চলো। তখন আমি ওকে নিয়ে কক্সবাজারের টিকিট কাটি। তারপর আমি তাকে নিয়ে যে ওখানে চলে গেলাম কক্সবাজার। ওই যে আমি তাকে বলবো কিছু কথা, রাত্রের 11টায় গাড়ির টিকিট কাটি, সকাল 7টা বাজে ওখানে যে গাড়িটা থামলো, সকাল 7টা বাজে আমরা বিচের ধারে বসি। এটা আমি বলি কেন নিয়ে গেছি, আমি যে আমার লাইফের মানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাকে বলবো। হ্যাঁ, আমার তো এখানে তো আমি তো জানি না এখানে কোথায় বসবো তাকে নিয়ে, এত গহনা নিয়ে আসছে, আমি তো বাড়িতেও নিতে পারবো না তাকে। তখন আমি হচ্ছে যে তাকে নিয়ে আমি কক্সবাজারে যাই, ওখানে বিচের ধারে আমরা বসি। তখন হচ্ছে যে আমি বলি যে দেখো আমার ফ্যামিলির কাছে কিন্তু আমি বড় হই নাই, আমি বাবা আমার ভালোবাসে কি সেটা আমি জানতাম না, আমি নানা নানির কাছে বড় হয়েছি। আমার বাবা কোনো এক কারণে হয়তো আমাকে ত্যাগ করছিল ছোটকালে, যখন বয়স 3 মাস। যে আমার জীবনে ভালোবাসার খুব অভাব, যদি কখনো ছেড়ে চলে যাও তাহলে আমি যাওয়ার মতো জায়গা খুঁজে পাবো না। আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে আষ্টে পিষ্টে ভালোবাসবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি তো তোমার ফ্যামিলি থেকে চলে আসছো, আবেগের বসে আসছো, হয়তো কোনোদিন চলে যাবে, যখন বিবেকটা তোমাকে নাড়া দেবে তখন তুমি চলে যাবে, তখন আমার কি হবে? তখন সে আমাকে বললো না, আমি কোনোদিন যাব না। এতক্ষণে তারা টের পেয়ে গেছে যে আমি টাকা পয়সা গহনা নিয়ে আমি চলে আসছি, এখন আমি কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো। তখন আমি আমার খালাকে ফোন দিয়ে কল দিয়ে বলে কি যে খালা, আমি তো একটা ছেলের সাথে কথা বলতাম, তো ওই ছেলেটা তো এরকম গহনাগাটি টাকা পয়সা নিয়ে চলে আসছে। পর আমার খালা বলে তুই কোথায়? বলছি যে আমি কক্সবাজার। বলে তোরা দেরি করবি না, যেহেতু সাথে এগুলি আছে, তোরা এখনই একটা গাড়িতে উঠ। তখন আমি হচ্ছে ব্যাক করলাম। আমরা কক্সবাজার থাকি নাই, এক নাইটে গেছি, সারাদিন ওখানে বিচের ধারে ছিলাম, আবার আমরা নাইটে চলে আসছি। চলে আসার পরে আমি সরাসরি বাড়িতে চলে আসি, আমাদের বাড়িতে। তখন সবাই আমাদের এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে তারাও আসলো, সবাই একসাথে বসে মানে তাকে বুঝাচ্ছে তুমি যাই করছো নিয়ে চলে আসছো, তুমি বাসায় চলে যাও। তখন সে বলে যে না আমি যাব না, তোমার বাবা মার সাথে কথা বলাই দাও, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার গার্জিয়ানের সাথে কথা বলাই দাও। সে বললো কি আমার বাবা কথা বলবে না। তখন সবাই চলে গেল, এলাকার সবাই চলে গেল, বলতেছে গার্জিয়ান ছাড়া আবার কিভাবে বিয়ে হয়। তখন এক পর্যায়ে আমার বড় বোনের হাজবেন্ড আর আমার বোন ডিসিশন নিল আচ্ছা ঠিক আছে। তখন একজন কাজী ডেকে এনে বিয়ে দিয়ে দেওয়া। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে আমার বাবা মা আলাদা একটা রুম দিল, আর আমাদেরকে ভিন্ন করে দেওয়া হলো। তখন সে তার হাতে যে ওই যে টাকা নিয়ে আসছিল, ওখান থেকে বিয়ের জন্য কিছু টাকা খরচ হলো, কিছু টাকা ছিল, ওখান থেকে কিছু খাবার দাবার জন্য কিছু কিনা হলো। তো এক পর্যায়ে তার কোথাও চাকরি হইতেছে না, তখন ওই গহনা একটা সে বিক্রি করে। ফার্স্ট টাইম বিক্রি করে 1 ভরি 2 আনা ওজনের একটা চেন, তখন এটা বিক্রি করে আমাদের এখানে মাত্র 40,000 টাকা। এভাবে সে চাকরি করতে পারে না, চাকরি হয় না কোথাও, অর্নামেন্টস বিক্রি করতেছে আর খাইতেছে, মানে একটা করে 2-2.5 ভরির মতো গহনা সে বিক্রি করে, এইটা দিয়ে আমাদের সংসার চলতেছিল। গহনা শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা পরিচিত লোকের মাধ্যমে তাকে একটা চাকরি দিয়ে দেয়, তারপর খুব কম স্যালারি। তখন আমি বলছি যে আমি একটা চাকরি নেই, এত টাকা কম টাকা স্যালারিতে আমরা চলবো কি করে? তখন বললো এটা দিয়েই চলবো, তোমাকে আমি কখনো চাকরি করতে দেবো না। আর সে আমাকে প্রচন্ড হারানোর ভয় করতো। চাকরিতে গেলে সে মানে বাসা থেকে বের হতো, বের হয়ে যায় অফিসে ঢুকার আগে সে আমাকে একবার ফোন দিত,
তখন এভাবে চলতে লাগলো। আস্তে আস্তে সে যখন ওখানে জব করতে লাগলো, আস্তে আস্তে তার স্যালারিটাও বাড়তে থাকলো। এর মধ্যে হচ্ছে আমার হাজবেন্ডের ফ্যামিলির সাথে তার কথা হচ্ছে, আমার শ্বশুরে জানে যে সে বিয়ে করে ফেলছে, কিন্তু কোন এলাকায় বিয়ে করছে, কোথায় বিয়ে করছে, কোথায় বর্তমান আছে সেটা সে গোপন হাইট রাখলো তার ফ্যামিলির কাছে। আমি বেবি কনসেপ্ট করি এর মধ্যে। বেবি কনসেপ্ট করার পরে সে আমাকে যত্ন নিতে লাগলো, এই অল্প টাকা স্যালারিতে সে আমার যত্ন নিতে লাগলো। সে আমাকে এতটাই ভালোবাসতো যে আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি যদি একটু কাশি দিতাম, মানে একটু অসুস্থ হতাম, জ্বর হতাম, সে সারা রাত বসে থাকতো আমার জন্য। আমার হাজবেন্ড অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তারপর হচ্ছে যে আমার হাজবেন্ড, আমার মনে হয় না যে পৃথিবীতে দ্বিতীয় কোনো এত সুন্দর কোনো ছেলে আছে আমার চোখে। আমার হাজবেন্ড আমার চোখে এতটাই সুন্দর, এখনো পর্যন্ত সে আমার চোখে এতটাই সুদর্শন। আমি আমার যে 9 বছর বিবাহ লাইফে আমি কোনো পুরুষের দিকে ভালো করে তাকাই নাই। আমি সবসময় বলছি যে আমার হাজবেন্ডের জায়গাটা আমার হাজবেন্ডেরই থাকবে, আমার চোখে কোনো পুরুষ আসবে না, দ্বিতীয় পুরুষ। আমার ভাইকে আমি ভালো করে তাকায় দেখতাম না, আমার বাবাকে আমি ভালো করে তাকায় দেখতাম না। আমার ভিতরে আমার হাজবেন্ডের জন্য এতটাই জায়গা। তারপর আমার বেবি হয়, তারপর আমার শ্বশুরবাড়ির পরিবার অনেক খোঁজ করার পরে আমার ঠিকানা খুঁজে পাইছে। পাওয়ার পরে ডাইরেক্ট তারা চলে আসলো, আমার বাসায় চলে আসলো। আসার পর আমার শ্বশুরের ভিতরে ওরকম কিছু দেখি নাই, তার ভিতরে কোনো অহংকার নেই, কিন্তু আমার শাশুড়িটা একটু মানে আমার বাড়িঘর দেখে একটু মন খারাপ। তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এক রাত ছিল, পরের দিন চলে যায় এখান থেকে। আমার হাজবেন্ডকে বলে যে আমাকে একটু বাসে উঠাই দিয়ে আসাম আমাদেরকে। তখন সে যায় না, বলে যে আপনারা এখান থেকে অটোতে উঠাই দিই, আপনারা চলে যান। আমার হাজবেন্ড বলে যদি আমি ওদেরকে গাড়িতে উঠাইতে দিয়ে যাই, পরে যদি আমাকে জোর করে নিয়ে যায় আমি যাব না। তখন আমার ভিতরে এই বইটা কাজ করতে শুরু করলো যে যদি নিয়ে যায়, তখন ওরা আমার শ্বশুর শাশুড়ি চলে যায়। তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমাকে ডাকা হয়, তখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে চলো যাই। তখন আমরা এখান থেকে যাওয়ার পরে যখন বাড়ির সামনে গিয়ে বলছে যে নামো, আমার হাজবেন্ড তো তাদের বাড়ির সম্পর্কে কেউ বলে নাই। যখন আমি তাদের বাড়িতে দেখলাম তখন আমি থমকে গেলাম। আমি জানতাম তাদের ভালো অবস্থা, কিন্তু এত ভালো অবস্থা সেটা আমি জানতাম না। তাদের ডুপ্লেক্স বাড়ি, তাদের জায়গা জমি কোনো কিছুর অভাব নেই, তাদের অনেক আভিজাত্য, তারা অনেক অনেক বড় লোক। তখন আমার চিন্তা হলো যে সে এই দরিদ্র পরিবেশে সে কিভাবে থাকলো, এত বছর আমার সাথে কিভাবে থাকলো। তখন মানে ব্যাপারটা এরকম হলো যে রাজার ছেলে প্রজাদের সাথে থাকলো, একটা সিনেমার মতো অলৌকিক একটা ঘটনা হয়ে গেল। তখন আমি তাদের বাড়িতে যাওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়িতে 2 দিন ছিলাম। তারপর আমার হাজবেন্ড আমাকে নিয়ে আবার চলে আসে গাজীপুর। আমার হাজবেন্ড তার এত বিলাসিতা রেখে আমার অভাবের ঘরে এখানে সে পড়ে আছে, এখানে মানিয়ে নিয়ে চলতেছে। এভাবেই চলতে থাকে। বিয়ের 4 বছর পর আমার শ্বশুর আমার হাজবেন্ডকে বলছে অল্প টাকা স্যালারিতে তুমি কি করবা, তুমি এক কাজ করো, তুমি তোমার ভাইয়ার অফিসে জয়েন করো, এখানে অনেক টাকা স্যালারি। তখন আমার হাজবেন্ড আমাকে এটা আইসা বলে, তখন আমি বলছি যে ঠিক আছে, এত অভাবের সংসার, ছেলে বড় হইতেছে, তারও তো অনেক কিছু লাগে, আচ্ছা যাও। পরে সে যায়, আমাকে রেখে যায়, বলছে যে 1 মাস পরে সে আমাকে নিয়ে যাবে। তো এই যে নিয়ে যাবো বলছে, আর সে আমাকে নিয়ে যায় না। 3 মাস পরে সে আমাকে বলছে তুমি আমাদের বাড়িতে আপাতত চলে আসো, আমার বাবা মার সাথে থাকবা, তারপরে তোমাকে আমি যেখানে চাকরি করি সেখানে তোমাকে রুম ভাড়া করে আমরা একসাথে থাকবো। তখন আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে তখন আমার শাশুড়ি তো মন থেকে আমাকে এতটা মেনে নেয় না। শ্বশুর ভালো, শ্বশুর আমাকে ভালোবাসতো, শাশুড়ি একটু মানে মন থেকে মেনে নেয় না যে তার ছেলে এই পরিবেশে বিয়ে করছে, আবার গহনাগাটি নষ্ট করছে, এই জন্য মেনে নেয় না। আমাকে খুঁটা দিয়ে কথা বলতো প্রায় সময়। তো আমি আবার কিছু মনে করতাম না, আমি মনে করতাম যে আমি তো বাবা মার আদর পাই নাই কখনো, আমি হয়তো যদি আমার শাশুড়িকে ভালোবাসি সে হয়তো একদিন আমাকে ভালোবাসবে, এটা ভাবে আমি মেনে নিলাম। তো হঠাৎ করে এভাবে থাকতে থাকতে 9টা মাস কেটে গেল। তখন আমি আমার শ্বশুর বাড়িতে গ্রামে থাকতাম আর আমার হাজবেন্ড থাকতো শহরে। তখন আমি শ্বশুর বাড়িতে যেহেতু শাশুড়ি আর আমি বাড়িতে একাই থাকি, তো শাশুড়ির সাথে এত ভালো মিশতে পারতাম না, তো একা থাকতে হতো, মন খারাপ থাকতো। এই জন্য আমার স্বামী আমাকে আমার গাজীপুরে বাবার বাড়িতে রেখে যায়, বলছে যে তুমি এখানে থাকো, আমি তোমাকে রুম ভাড়া করে নিয়ে যাব। তো এর মধ্যে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এখানে রাখে আমার বাবার বাড়িতে, ভালো এখানে খরচ দিতেছে। তখন তার স্যালারি ভালো, সে প্রতি মাসে আমাকে 25,000, 30,000, 20,000 এমন করে আমাকে সংসার খরচ দিতে থাকলো। তখন আমি দ্বিতীয় বেবিটা কনসেপ্ট করি। তখন ওখানে থাকাকালীন হচ্ছে আমার হাজবেন্ড আমার প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করা, যাতে তার বেবি সুস্থ আছে কিনা, আমার প্রবলেম হইতেছে কিনা, এটার জন্য সে একজন লোক রেখে দিছিল, আমি যাতে কাজকর্ম না করতে হয়। আমাদের এত সুখের সংসার বলার বাহিরে। আমার হাজবেন্ড দূরে আছে কিন্তু আমার যত্নের কোনো কমতি রাখে নাই, সে প্রতি মাসে মাসে আসতো আমার এখানে। তারপর হচ্ছে আমার মেয়েটা হয়, মেয়েটা হওয়ার পরে সে আমার কাছে আসলো, আইসায় তার মনটা খারাপ। আমাদের বিবাহিত লাইফ 8 বছরে সে আমাকে কখনো এত দামি শপিং করে দেয় নাই। সে আমার জন্য 8,000 টাকা দিয়ে একটা জামা নিয়ে আসলো, কিন্তু তার মন খারাপ। সে কেমন একটা জানি, সে একটা হাসি খুশি না। ঈদের ছুটি শেষে সে চলে যায়, চলে যাওয়ার পর তার সাথে আমার কথাটা আগের মতো হয় না। সে প্রতি ঘন্টায় ঘন্টা আমাকে ফোন দিত, সেখান থেকে সে দেখা গেছে সারাদিনে একবার আমাকে ফোন দেয়, এবং কি তার ছেলে মেয়ের খোঁজ খবর সে কমাই দিতেছে। তখন আমি তাকে যদি ফোন দেই, তখন সে বললো কি এই তুই আমাকে বেশি বিরক্ত করতেছস। মানে সে আমাকে 8 বছর লাইফে সে আমার সাথে কখন খারাপ আচরণ করে নাই, সে আমাকে কখনো আমার সাথে তুই করে কথা বলে নাই, সে আমাকে বলে তুই আমার সাথে খারাপ আচরণ করতেছস। তখন সে এটা বলার পরে আমি মানে আমার কষ্ট লাগলো। কষ্ট লাগার পরে আমি বলছি কি হয়েছে তোমার? সে বলে আমাকে ফোন দিবি না, যদি আরেকবার ফোন দেস আমি ফোনটা অফ করে দেবো।
তখন সে সত্যি সত্যি ফোনটা অফ করে দেয়। তখন আমি ওর অফিসের সামনে চলে যাই। আমার কাছে মনে হইতেছিল যে আমার লাইফে কিছু একটা গর্ব হইতে যাইতেছে। আমি হঠাৎ করে তার অফিসে চলে যাই, যাওয়ার পরে ছেলেরা বলতেছে কি সে রাত্রে 10টা বাজে বের হয়ে গেছে টেক নিয়ে। এই 10টা বাজে যে সে ফোনটা অফ করলো সেই তখন অফিসের ছেলে পেলে দেখে আমি ডেকে জিজ্ঞেস করি, তারা বলে কি যে সে কোথায় গেছে আমরা বলতে পারি না। পরে আমার হাজবেন্ড কল দেয়, বলে এখানে আসছে কেন, তুমি বাসায় চলে যাও। আমি বলছি তুমি কোথায়, বলে আমি কোথায়, আমি এই শহরে নাই, আমি অনেক দূরে। তুমি ফোনটা অফ করে না, তোমার ফোনটা অফ পাই না আমার খুব কলিজে তো ব্যথা হতে, আমার বুকে ব্যথা হতে, তুমি জানো আমার হার্টে প্রবলেম, আমার ব্যথা হতে, তুমি ফোনটা অফ করে না। রিকোয়েস্ট করতে থাকি, হাতে পায়ে ধরতেছি। পরে সে আমার সাথে ভালো করে কথা বলে না। এপ্রিল মাসের 1 তারিখে ফোন দিয়ে বলে কি নিজে খাওয়া দাওয়া করো, বাচ্চাদের যত্ন নিও, আমার বাচ্চাদেরকে মারবা না, আমি ঘুমাইতে গেলাম। এটা যে তার সাথে আমার শেষ কথা হবে সেটা আমি বুঝতে পারি না একটু, তার সাথে আমার একটা শেষ কথা হবে। তারপরে যে আমার সাথে আর যোগাযোগ নাই। আমার হাজবেন্ড কিন্তু এর মধ্যে আমাকে কোনো খাবারের টাকাও দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ করে না 3 মাস। আমার শ্বশুর বাড়িতে আমি যাই, আমার শ্বশুর বলে কি আমার ছেলে এখানে নাই, আমার ছেলে কোথায় গেছে জানি না, চলে যাও। তখন আমি চলে আসি। চলে আসার পরে ওখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে খবর আসে আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতেই ছিল। তখন একটা ফোন আসে, তখন বলে আপনার হাজবেন্ড তো আপনাকে নোটিশ পাঠাইছে, ডিভোর্সের নোটিশ পাঠাইছে। তখন আমি আমার হার্টে প্রবলেম, আমি বুকে চাপ দিয়ে ধরে আমি কি করবো বুঝতে পারতেছিলাম। তারপর হচ্ছে যায় আমি আরেকবার আমার শ্বশুর বাড়িতে আরেকবার যাই, গেটের সামনে বসিয়েছিলাম সারাদিন। আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়েকে আমাকে গেটের ভিতরে ঢুকতে দেয় নাই, বলছে আমি আপনাদের কথা বিশ্বাস করি না, আমার স্বামী সংসার করবে না, এটা আমি তার মুখ থেকে শুনবো। সে তো আমার চোখের সামনে আসে না 4 মাস, আমাকে তো আমার স্বামী নিজের মুখ থেকে বলে নেয়। তখন এলাকার লোকজন, অনেক লোকজন হয়েছিল, এখানে অনেক লোকজন হয়েছে। তখন এসে হয়েছে আমার হাজবেন্ড আসার পরে গাছের আড়ালে দাঁড়ায়। 4 মাস পরে আমি তাকে দেখছি। আমি আমি আমার খুব সাথে আমার শুধু মনে হচ্ছিল কেউ যদি বলতো যে তোর কিডনির বিনিময় হলো তোর স্বামীকে আমি একটু ছুঁইতে দেবো, আমি একটু ছুঁইতে পারতাম আমার স্বামীকে, আমি একটু স্বামীর সাথে কথা বলতে পারতাম 2 মিনিট। আমার খুব ইচ্ছে যে আমি আমার স্বামীর সাথে একটু কথা বলবো, আমি 4 মাস যাবত তার সাথে কথা বলতে পারি না। আমার হাজবেন্ড আসে পরে বলে কি আমি তোর সাথে সংসার করবো না, তোকে ডিভোর্স দিয়েছি। আমি বলছি ডিভোর্স কই, আমার কাছে তো নোটিশ যায় নাই, আর এই ডিভোর্স হবে না। বলে কি যদি না হয় আমি আবার দেবো তোকে। এই কথা বলে আমার দেবর টেনে ইসরে আমার স্বামীকে নিয়ে যায়, আমার সাথে কথা বলতে দেয় না তারা। তখন আমার স্বামী চলে যাওয়ার পরে আমি বাচ্চা দুইটা নিয়ে না সারাদিন ওখানে ছিলাম। তারপর ফেরত চলে আসি। আমার হাজবেন্ড এখন আমার শ্বশুর বাড়িতে আছে, যোগাযোগ করে না। কিন্তু আমার হাজবেন্ড বলে নোটিশ দিচ্ছে, কিন্তু আমার কাছে নোটিশ আসে নাই। এখন বর্তমান হচ্ছে যে মানুষটা আমাকে হারানোর ভয় করতো, আমিও তাকে হারানোর ভয় করতাম। 8টা বছরে তাতে আমাদের মধ্যে কোনো মানসিক কোনো বিচ্ছেদ সৃষ্টি করতে পারে না। এখন আমার হাজবেন্ড আমার সন্তানের খোঁজ খবর নেয় না, আমার সন্তান কি খাচ্ছে, তার ছেলে মেয়ে কি খাইতেছে, আমি কি অবস্থায় আছি, আমরা কি অবস্থা, কোনো ধরনের যোগাযোগ সে আমার সাথে করে না। আমি জানি আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, আমি আমার হাজবেন্ডকে কখনো দোষারোপ করবো না। আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, সে আমাকে 8 বছর রানীর মতো রাখছিল, সে আমাকে কখনো কষ্ট বুঝতে দেয় নাই। আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ। আমার হাজবেন্ড যা করতেছে এখন আমি মনে করি আমার হাজবেন্ডের কোনো দোষ নাই, আমার হাজবেন্ডের কোনো দোষ না। সে হয়তো কোনো সমস্যায় পড়ে এরকম করতেছে, সে আমার সাথে কথা বলে না। আমি যদি কোনো ভুল করে থাকি আমার শ্বশুর শাশুড়ির কাছে বা আমার হাজবেন্ডের সাথে যদি আমার কোনো ভুল হয়, সবার কাছে মাপ চাইতেছি। আমি সবার কাছে বলতেছি আমার 2টা সন্তান আছে, আমার তাদের মুখের দিকে তাকায় হলো যেন আমার সংসারটা টিকে থাকে। আমার 2টা ছেলে মেয়ে সারাদিন বাবা বাবা করে, আমার খুব কষ্ট হয়। আমি আমার স্বামীকে বলবো যাই হয়েছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবা, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারতেছি না। আমার বুকে খুব ব্যথা হয়, আমি সহ্য করতে পারি না। আমি আজকে 3টা মাস ঘুমাইতে পারি না, খুব কষ্টে আছি। তোমাকে ছাড়া আমার বাকি জীবন চলবে না। তুমি আমাকে এমন জায়গায় রেখে গেছো, আমি তোমাকে ছাড়া উঠে দাঁড়াতে পারবো না, কোথাও না, আমি কোনোদিন আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। তুমি আমাকে 8টা বছর রানীর মতো রাখছো, আমি এখন তোমার কাছে আমি বাদীর মতো হয়ে থাকবো, দাসীর মতো হয়ে থাকবো। আমি তোমার কথার বাইরে যাবো না কোনোদিন, তুমি যা বলবো সেটাই হবে, আমার দ্বারা কোনোদিন ভুল হবে না। তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ রাসূলের পরে যদি কোনো মানুষ থাকে তাহলে তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি ছাড়া আমার জীবনটা একদমই হেলো হয়ে যাবে। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি রাতে সারা রাত জেগে থাকি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে তোমাকে চাই, নামাজ পড়তে চাইলে যাইও না। শেষে একটা কথাই বলবো, এই গল্পের শুরুতেই দুইজনেরই অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল। হয়তো তখন ভালোবাসা আর আবেগের কারণে সেই সিদ্ধান্তগুলো ঠিক মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে তার কঠিন পরিণতি সামনে এসেছে। আজ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তাদের 2 সন্তান। তবে মনে রাখবেন, আজকের গল্পটি একজনের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে, তাই অন্য পক্ষের বক্তব্যও সমান গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমরা তাদের সবার নাম ঠিকানা গোপন রেখেছি। আমাদের উদ্দেশ্য কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা নয়, বরং এই ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে। জীবনের বড় সিদ্ধান্ত সবসময় আবেগ দিয়ে নয়, ভেবেচিন্তে নেওয়াই সবচেয়ে ভালো। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা বাস্তব গল্প নিয়ে।